সারিকা, থমকালো রমণী। মাথা কাত করে ঘুরে তাকালো। ইরাম শান্ত গলায় বলল, একটা কথা সবসময় মাথায় রেখো, তুমি এখন বিবাহিত, তোমার একজন দায়িত্ববান স্বামী আছে। সারিকা সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো। এবার তার চেহারায় রাগ ফুটলো, ভ্রুজোড়া কুঁচকে গেল। হনহন করে এগিয়ে এসে ইরামের মুখোমুখি দাঁড়ালো। সে গম্ভীর গলায় বলে বসলো, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর? আম নো বডি। উত্তর করলো ইরাম। পিছিয়ে গেল না, সামান্য একটু ঝুঁকে সারিকার চোখে চোখ মিলিয়ে জানালো, অতীত অনুভূতি থাকাটা দোষের নয়, কিন্তু এক সম্পর্কের বাঁধনে থেকে অন্য সম্পর্কের স্বপ্নে বিভোর থাকাটা অন্যায়। অন্যায়টা না নিজের সাথে করো, আর না তো মিসির ভাইয়ের সাথে। বাঁকা হাসি ফুটলো সারিকার ঠোঁটে। আপনি নিজেকে খুব বড় কিছু মনে করেন, তাই না? তবে বয়স বাড়লে যে বুদ্ধি বাড়ে না, সেটার প্রমাণ আপনি নিজেই। আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর আগে ভেবে দেখবেন আপনার নাকটার ক্ষমতা কতটুকু। যে গল্প আপনি জানেন না, সে গল্প নিয়ে মন্তব্য করতে আসবেন না। আর দাঁড়ালো না সারিকা। উল্টো ঘুরে হনহন করে হেঁটে দৃষ্টিসীমার আড়াল হয়ে গেল। ইরাম কিছু বলল না, স্থির চেয়ে রইল মেয়েটার চলার পথের দিকে। পরদিন বিকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে দ্রুত তৈরি হয়ে নিচ্ছে ইরাম। একটা লাল সালোয়ার কামিজ পরনে, তার চুলগুলো বেনি পাখি একপাশে ঝুলিয়ে নিয়েছে। শেষমেশ সাইবানের কথা ফেলতে পারেনি। সে সত্যিই বরিশাল যাওয়ার জন্য রাজি হয়েছে। এতে কিছুদিন কম্পিউটার ক্লাস মিস যাবে। তবে আসার কথা আগামী 2-3 দিন। কায়সানের অনুপস্থিতির কারণে ক্লাস একটা করেই হবে। সেই ক্ষেত্রে ইরাম কাকতালীয়ভাবে ছোট একটা ছুরি পেয়ে গিয়েছে। তাই আর বিশেষ গড়িমসি করেনি তারা। তাছাড়া এটা রীতিমতো একটা পারিবারিক ট্রিপে পরিণত হয়ে গিয়েছে। সারিকা যাচ্ছে তাদের সাথে। আজ সকালে হুট করে সাইবান সুগন্ধাকেও ব্যাগ গোছাতে বলেছে, হজরত ইজানের দেখভালের কথা চিন্তা করে। অপরদিকে অনুরাগও যাচ্ছে তাদের। সবাই সবাই মিলিত হওয়ার শেষমেশ নদীপথকেই বাছাই করা হয়েছে। ইরামও মানা করেনি। তার কখনো লঞ্চ, নৌকা, স্পিডবোট এই ধরনের যানবাহনগুলোতে চড়া হয়নি। এটা তাই একটা ভিন্ন অভিজ্ঞতা হবে বলেই তার বিশ্বাস। যদিও নদী তার কিছুটা ভয় লাগে, তবে সকলের উত্তেজনা উৎসাহের কথা চিন্তা করে আর মানা করেনি সে। ইজানকে এর মধ্যেই খাইয়ে প্রস্তুত করে দিয়েছে সে। কিছুক্ষণ আগে ছেলেকে নিয়ে নিচে নেমে গিয়েছে সাইবান। ইরামও দ্রুত গোছগাছ শেষ করে বেরিয়ে এলো। সত্যি বলতে তার নিজেরও একটু উদ্দীপনা কাজ করছে। ইজানকে নিয়ে এই প্রথম বেড়াতে যাওয়ার মতন কোনো ব্যবস্থা, উপরন্তু বিয়ের পর সাইবানের সাথে প্রথম যাত্রা, সব কিছুতেই একদম প্রথম প্রথম অনুভূতি। সিঁড়ি বেয়ে নিচে আসতে দৃশ্যটা চোখে পড়ল ইরামের। সাইবান ইজানকে বেবি ক্যারিয়ারে সেট করে নিচ্ছে। এক পাশে দাঁড়িয়ে সামিয়া নাতির প্রয়োজনীয় জিনিসের ছোট ব্যাগটা হাতিয়ে দেখছেন সব নেওয়া হয়েছে কিনা। সঙ্গে সঙ্গে জননীর আদেশও চলছে, খবরদার, লঞ্চের ছাদে উঠে অহেতুক বসে থাকবি না। সাথে বাবু আছে, বাবুর গায়ে যেন এক ফোঁটা ঠান্ডা বাতাসও না লাগে। একেবারে প্রয়োজন ছাড়া কেবিনের বাইরে বের হওয়ার দরকারই নেই। আর ইরামের দিকে খেয়াল রাখবি। সুগন্ধাকেও আমি পই পই করে বলে দিয়েছি, তোরা দুজন পুরুষ, মেয়েদের চোখে চোখে রাখবি একেবারে। ব্রো চিল, তোমার ছেলে 5 বছরের বাচ্চা না যে এইভাবে উপদেশের লিস্ট ধরে দিচ্ছ? এক বাচ্চার বাপ আমি, একটু তো সম্মান করো। সঙ্গে সঙ্গে সামিয়া সাইবানের কান চেপে ধরলেন। আউচ! সরি ব্রো, 10 বাচ্চা পয়দা করলেও আমার কাছে তুই 5 বছরের বাচ্চাই থাকবি ব্রো। আরেকটা কানমলা খেতে চাস ব্রো? মম, আমার মান সম্মান নিয়ে এভাবে সিনেমিটি খেলার অপরাধে তোমার ড্যাডের ঘরে মনে নির্বাসন দেওয়া উচিত। যাক, অবশেষে মধুর ডাকটা বেরিয়েছে আমার ব্রোর মুখ থেকে। শোন রে ছোট পোটলার বা বড় পোটলা, তোর ড্যাডের মনের ঘরের প্রয়োজন নেই আমার, বুঝেছিস? মমের ক্ষমতা আছে নিজের ঘর নিজেই তৈরি করে নেওয়ার, ইউনো? ইয়েস আই নো, সিলে কুইন, জাস্ট ডোন্ট কিক ড্যাডস অ্যাসেস হোসেন। আই এম নট হ্যার টু ওয়াজ দ্য ফ্যান। ইরাম নিজের জায়গায় দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় দেখে গেল। যতবার সামিয়ার সাইবানকে সে একসাথে দেখতে পায়, ততবার কেন যেন তার তাকিয়ে থাকতে ইচ্ছা হয়। মা ছেলের মাঝে এমনও সহজ সম্পর্ক হতে পারে, এই জুটিকে না দেখলে ইরাম হয়তো কোনোদিনও সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারত না। এই যে আমার মেয়েটা এসে পড়েছে, মাশাআল্লাহ, একেবারে লাল টুকটুকে পরি।
সামিয়া কখন তার দিকে ঘুরে তাকিয়েছে ইরা মোটেও টের পায়নি। খানিকক্ষণ লজ্জা পেয়ে গেল সে, মন্তব্যে এগিয়ে গেল সামনে। সামিয়ার 2 হাত ধরে বলল, বাড়িতে করিম চাচা কেউ ছাড়া কেউ থাকবে না। আম্মু নিজের যত্ন নিও। হ্যাঁ আমি জানি তুমি ডক্টর, তোমার অনেক ব্যস্ততা আছে তোমার। মানুষের জীবন রক্ষার মহৎ দায়িত্ব তোমার কাঁধে। তবে সেই দায়িত্ব পালনের জন্য তো তোমাকে আগে নিজে সুস্থ রাখতে হবে, তাই না? দেখেছো, এভাবেই মায়ের জন্য চিন্তা করতে হয়। এই যে বড় পটলা, বউকে দেখেও তো কিছু শিখতে পারিস। চোখ উল্টালো সাইবান। মানুষের আগলা পিড়ি দেখলে গা জ্বলে। সাইবানের বাহুতে চাপড় বসালো সামিয়া। তাতে মাকে জিভ দেখিয়ে ভেঙচি কেটে বেবি কেয়ার হাতে তুলে নিয়ে ইরামের দিকে ফিরল সাইবান। এই যে এবার বেরোবেন নাকি লঞ্চে থেকে আপনাকে আমন্ত্রণ করে স্পেশাল ইনভাইটেশন কার্ড পাঠাতে হবে? লঞ্চ ছেড়ে গেলে কিন্তু বুড়িগঙ্গার সাঁতরে কুল পাবেন না কিন্তু। তখন বুকে কেন, পিঠিও জায়গা দেব না। জনদরদি গর্বের বন্ধু জ্যাক না আমি, যে রোজের জন্য সবকিছু ছেড়ে দেব। ইস, যাত্রার আগে আগে টাইটানিকের মতো ডিজাস্টার মুভির কথা না বললেই না। সামিয়া আরেক দফায় ছেলেকে শাসন করলেন। ইরাম মুচকি হেসে দেখলো কাণ্ড। অবশেষে সামিয়ার কাছ থেকে বিদায় নিয়ে তারা গাড়ির দিকে এগোলো। সারিকা আর সুগন্ধাকে ব্যাগপত্রের সঙ্গে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সাইবান শুধু ইরাম আর বাচ্চাদের নিয়ে যাচ্ছে, এমনটাই পরিকল্পনা ছিল। ওদিকে অনুরাগেরও এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। সামিয়া গাড়ি অবধি হেঁটে এলেন। ছেলের বউয়ের গায়ে আয়াতুল কুরসি এবং দোয়া ইউনুস পরে ফু দিয়ে দিলেন। গাড়িটা যখন বাড়ির সামনে পেরিয়ে বাইরে বেরিয়ে গেল তখন সামিয়া দরজায় দাঁড়িয়ে একরাশ আশা এবং ক্ষীণ আশঙ্কা নিয়ে চেয়ে রইলেন। মায়ের মন এমনি হয়তো সুখের সময়ও চিন্তারা ঘিরে ধরে। সদরঘাটের ভিড়ে ঢোকার পর ইরামের সত্যি মনে হলো ভিন্ন এক জগতে এসে পড়েছে সে। বিশাল প্যাসেজ দিয়ে ঘাটের সঙ্গে টার্মিনালে সংযোগ করা, নিচে বুড়িগঙ্গার পাড়। টিভিতে দেখেছে সে, ঈদের সময় এখানে পা রাখার মতো জায়গাও পাওয়া যায় না। এখন অবশ্য মানুষ তুলনামূলক কম। দূর থেকে বিভিন্ন লঞ্চের সাইরেনের আওয়াজ ভেসে আসছে, সঙ্গে হকার আর কুলিদের কলরব। সাইবান সামনে সামনে হাঁটছে, এক হাতে বেবি ক্যারিয়ারে থাকা ইজান, অন্য হাতে ইজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাগ। ইরাম সাহায্যের জন্য ছেলেকে নয়তো ব্যাগকে ধরতে চেয়েছিল, সাইবান সাফ মানা করে দিয়েছে। এখানে নাকি বেশ চুরি হয়। ক্ষণে ক্ষণে পিছনে ঘুরে ইরামকে দেখছে সে। অর্ধাঙ্গিনী পিছিয়ে পড়লে থেমে দাঁড়াচ্ছে, অপেক্ষা করছে। কাছে এলে আবারও হাঁটা শুরু করছে। এমনভাবে তারা অবশেষে পৌঁছে গেল ঘাটে। নিচে বুড়িগঙ্গার কালো পানি, সামনে দাঁড়ানো দানবাকৃতির লঞ্চ। ইরাম ঘাট টান টান করেও দেখতে বেগ পোহাতে হলো। লঞ্চ তো নয়, যেন একটা আস্ত 5 স্টার হোটেল। এমভি কালাইয়া, পারাবত 17, ইগল ও 4, আরও কত কত নাম। একেবারে আলাদাই দুনিয়া। মানুষের নৌকা থেকে চলন্ত লঞ্চে উঠছে। দাঁড়িয়ে থাকা লঞ্চের স্টাফরা হাঁকডাক করে যাত্রী আকর্ষণের চেষ্টা করছে। সাইবান যে লঞ্চের সামনে গিয়ে থামলো, সেই লঞ্চ আশেপাশে অন্যান্য লঞ্চের দিক থেকে তুলনামূলক সবচেয়ে বড় এবং আধুনিক দেখতে। ধাতব দেয়ালে গোটে গোটে অক্ষরে লিখিত এমভি সুন্দরবন 16। একটা কাঠের পাটাতন দিয়ে ঘাট আর লঞ্চের সঙ্গে পথ তৈরি করা হয়েছে, যেন যাত্রীরা ভেতরে প্রবেশ করতে পারে। দুজনের স্টাফ দাঁড়িয়ে আছে আমন্ত্রণের উদ্দেশ্যে। ইরাম থামলো। তখনই অন্য একটা লঞ্চার এসে পাশে ঘাঁটি দেয়ায় এত জোরে গোটা ঘাট কেঁপে উঠল যে রমণী একটুর জন্য ভারসাম্য হারিয়ে ফেলল। সাইবান পাশে থাকায় ধরে ফেলল। সাবধানে, লঞ্চ ঘাট থেকে দেওয়ার সময় ধাক্কা লাগে। সেটা তুমি আগে বলবে না আমায়? ফাইন, সরি। দেখুন, এবার উঠুন আপনি, আমি পিছনে আসছি পটলাকে নিয়ে। ইরাম দীর্ঘ প্রশ্বাস টেনে সামনে তাকালো। দুনিয়ার যত লঞ্চ দুর্ঘটনার কথা তার এখনই কেন স্মরণে আসছে। কি আশ্চর্য, যেহেতু নদী নালা এবং এই ধরনের জায়গায় আগে আসা হয়নি, সেহেতু ইরাম আবিষ্কার করার সুযোগ পায়নি। এসবে হালকা ভয় আছে তার। বিশাল লঞ্চের দিকে তাকালে কেমন বুক কাঁপছে তার। পাটাতনের উপর পা দিতে গিয়েও দ্বিধা হচ্ছে। ওপাশে থাকা স্টাফরা বুঝতে পারল। আফা, আপনার সমস্যা হইলে আমার হাত দুইটা ধইরা আহেন। ইরামের দিকে হাত বাড়িয়ে দিল লঞ্চের এক লোক। দ্বিধা দ্বন্দ্বে ভুগল সে। ঘাট থেকে লঞ্চে ওঠার জন্য যদিও যথেষ্ট প্রশস্ত কাঠের পাটাতন দিয়ে দেওয়া হয়েছে, তবু নিচের কালচে বুড়ি গঙ্গার পানি তাকে বিভ্রান্ত করল। এমন ক্ষেত্র বড্ড অচেনা কিনা। তবে এমন গর্ধবের মতন দাঁড়িয়ে থাকলে হবে, পিছে আরো মানুষ অপেক্ষায় আছে। মনকে কোনো মতে স্থির করে হাত বাড়িয়ে দিল ইরাম সামনের দিকে। কাপা কাপা গায়ে এগোতে নিল। নিচের পানির দিকে না তাকালেই চলবে, মনে মনে জপতে লাগলো সে।
তবে লোকটা তার হাতের নাগাল পাওয়ার আগেই হুট করে তাকে রীতিমতো শূন্যে তুলে ফেলল। কেউ বিস্ময়কর একটা শব্দ করে একজোড়া প্রশস্ত কাজ চেপে ধরল। ইরাম অবাক হয়ে আবিষ্কার করলো সাইবানকে। একটা হাতে ইরামকে কোলে তুলে নিয়েছে সে, অপর হাতে বেবি ক্যারিয়ারে আধা ঘুমন্ত ইজান। দৃশ্যটি বাহ্যিকভাবে দেখতে প্রায় অবিশ্বাস্য লাগলো। আশেপাশে মানুষজন সব বিস্মিত হয়ে নিষ্পলক চেয়ে রইল। সাইবানের কারো সাহায্য অব্দি চাইল না। আপন মনে বিড়বিড় করলো একটা অস্ফুট শব্দ। বিসমিল্লাহ। অতঃপর পাটাতনের উপরে পা রাখলো সে নির্দ্বিধায়। পদক্ষেপ একটুও টলল না তার, যেন এতটা ভার বহন করা অসাধ্য কিছু নয়। অজান্তেই কালচে বুড়িগঙ্গার পানি এবং পরে বেবি ক্যারিয়ারের ভেতরে থাকা ছেলেকে এক নজর দেখে ইরাম না পারতে ফিসফিস করলো। তোমার ভয় করছে না? কপালে 2 ফোঁটা ঘাম জমলেও মুচকি হাসলো সাইবান। যার হাতে গোটা দুনিয়া তার আবার ভয় কিসের? ইরাম মনের ভেতরে ভীষণ এক অনুভূতির জোয়ার টের পেল। এক সময়কার দায়িত্ব জ্ঞানহীন ছেলেটা এমন করে দায়িত্ব কাঁধে তুলতে শিখলো ঠিক কবে সেটা সে নিজেও বলতে পারবে না। সে কি এতকাল নিজের অতীত এবং ইজানের ভবিষ্যতের চিন্তায় এতটাই মগ্ন ছিল যে নিজের স্বামীর ভেতরে সূক্ষ্ম পরিবর্তনগুলো নজরে আসেনি? প্রথমবারের মতন ইরাম সাইবানের মুখের দিকে মুগ্ধতা নিয়ে তাকালো। এক সময়কার ছোট সেই খালাতো ভাই হিসেবে নয়, বরং নিজের স্বামী হিসেবে, একজন পুরুষ হিসেবে। যেন প্রথমবার দেখছে সে সাইবানকে, অনুভব করছে কত বড় হয়ে গিয়েছে ছেলেটা। ইরামের বাহু অজান্তেই সাইবানের কাঁধে জড়িয়ে গেল। বুকের ভেতরের আশঙ্কাটুকু কর্পূরের ন্যায় উবে গেল। এই বাহুর মাঝে সে এবং তার সন্তান সদা নিরাপদ, চিন্তার কোনো কারণ নেই। সে নিশ্চিন্ত থাকতে পারে, এমনটাই অনুভূত হলো রমণীর। সাইবান পাটাতন বেয়ে হেঁটে গিয়ে অবশেষে লঞ্চের ভেতরে পা রাখলো। ভেতরে থাকা স্টাফরা স্বাগত জানালো তাদের। স্যার, মনে হয় ম্যাডামের খুব কেয়ার করেন। একজন হেসে মন্তব্য করলো। সাইবান পাল্টা কিছু বলেনি। অতি সাবধানে ইরামকে নিচে নামিয়ে দিল। বেবি ক্যারিয়ারে থাকা ইজান তখনই শব্দ করে উঠল। আ আ মু একগাল হাসলো সাইবান, হাঁটু মুড়ে বসে বলল, হয় মুই রে মুই বাহির দেশে নিয়া তোরে মগো বিটা ঘুইটা নে আমু বুঝছো? এমন শিক্ষা হালা মগো পরনের ভাষা পাল্টা। তুমি তো চমৎকার বরিশাল জানো। ইরাম আরেক দফায় মুগ্ধতা প্রকাশ না করে পারল না। তবে সাইবান প্রতিক্রিয়া জানানোর আগেই একটা কণ্ঠস্বর ভেসে এলো। কিরে বরিশালে কাতারগাট্টি আসতে পারলি শেষমেশ? বাপসি তোকে সারাই লজ না আবার উড়াল দেয়। এসে দাঁড়ালো অনুরাগ। সাইবান খেকিয়ে উঠল। আমার সাথে কোথাও খেতারগাটি দেখছিস শালা অন্ধ? না, বউ বাচ্চা গাট্টি দেখছি। মজা নিতে ছাড়লো না অনুরাগ। চিল অনু চিল, জিনি তো আমাদের জিনি, স্ট্রং ম্যান। ইরাম বেবি কেয়ার থেকে ইজানকে বুকে তুলে নিয়েছে সবেমাত্র, অথচ এই অতি পরিচিত কণ্ঠটি তাকে ওই স্থানে জমিয়ে দিল। এমনকি সাইবানকেও। হতবাক হয়ে তারা দেখলো গটমট করে হেঁটে আসছে তিতলি। ক্রপ টপ আর টাইট জিন্স পরনে, চুলগুলো হাই পনিটেল করে রাখা। সাইবানের চোখ জোড়া বিস্ময়ে প্রসারিত হয়ে গেল। ঝট করে ফিরে তাকালো সে অনুরাগের দিকে। প্রথমটায় অনুরাগ অপরাধীর ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিল। পরক্ষণের কাছে ঝুঁকে সাইবানের কানে ফিসফিস করে বলল, বিয়েতে তিতলিও দাওয়াত পেয়েছে। ওর বাবা আমার সাথে নিয়ে যেতে বলেছে। মাত্র 1.5 ঘন্টা আগে হয়েছে সব। সরি দোস্ত, আই ডিড নট মিন টু। সাইবান জবাব দিল না ঠিকই, কিন্তু তার দৃষ্টিতে ফুটে ওঠা চাপা ক্রোধ চিনতে কারোরই ভুল হলো না। ছেলেমেয়েরা সবাই চলে যেতেই বাড়িটা কেমন ফাঁকা হয়ে গিয়েছে। ফ্রি সময় থাকায় সন্ধ্যায় একাই সোফায় চা নিয়ে বসেছেন সামিয়া। সুগন্ধা মেয়েটা আজকাল হিন্দি সিরিয়াল বাদ দিয়ে কোরিয়ান আর চাইনিজ ড্রামা দেখছে। মাঝে মধ্যে দেখতে দেখতে সামিয়াও কেমন যেন অভ্যাস হয়ে গিয়েছে। তিনি একটা ড্রামার এপিসোড চালিয়ে আনমনে বসে আছেন, দেখছে না তেমন মনোযোগ দিয়ে। ছেলেমেয়েদের ছাড়া কিছুই ভালো লাগছে না। ঠিক এমন সময় আহমদ এসে বসলেন বিপরীত দিকের সোফায়। কোনো কথা না বলে রিমোটটা টেনে খানিক স্বৈরাচার পতন চ্যানেল বাদ দিলেন তিনি। টিভিতে এখন ফুটবল খেলার ম্যাচ চলছে। সামিয়া বিরক্ত বোধ করলেন। আমি একটা জিনিস দেখছিলাম। বুড়ি বয়সে ভীমরতির প্রয়োজন নেই তোমার। পায়ের উপর পা তুলে একদম বেপরোয়া মনোভাব নিয়ে আয়েশ করে খেলা দেখতে লাগলেন আহমদ। সামিয়া কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর ঠাস করে হাত থেকে চায়ের কাপ রেখে দিয়ে বলে উঠলেন, তুমি আর কতদিন এই বাড়িতে ঘাঁটি পেরে? কেন, তোমার দম বন্ধ লাগছে? দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারো। স্বামীর এমন কথায় অন্তর পড়ল সামিয়া। অনেকদিন ধরেই দেখছি তোমাকে আহমদ, কেমন ভূতের মতো এখানে পড়ে আছো। কি চাও তুমি? আমি না থাকলে সুতো দিয়ে বেঁধে রাখা পরিবারটা বন্যায় ভেসে যাবে। সেটা হোক, তাই চাই না। আহমেদের চোখ টিভির দিকে। একবারের জন্য তিনি সামিয়ার দিকে তাকাচ্ছে না। কই, আগে তো তোমার এত দরদ উতলে ওঠেনি এই পরিবারের প্রতি।
আগে তো আর কেউ বাড়িতে একটা মাঝবয়সী ডিভোর্সি মেয়েকে বাড়ির বউ করে ঢোকায়নি। আমিন, সমস্যা কি তোমার? গর্জে উঠল সামিয়া। উঠে দাঁড়িয়ে গেলেন শটান। আহমদ একটু ক্রোধ দেখালো না, বরং ঘুরে তাকিয়ে শান্ত গলায় বলল, চিৎকার করো না সামিয়া, সমস্যা আমি না, তুমি তৈরি করেছো। এর মাসুল তোমাকে আজ না হয় কাল গুনতেই হবে। মাসুল গুনবো? আমি? আমার ছেলেকে দেখেছো তুমি একবার ভালোভাবে? একটুখানি তার ছেলের হাসি হাসলেন সামিয়া। মাঝবয়সী ডিভোর্সি বলে যাকে অপমান করতে চাইছো, তার জন্যই আমার ছেলের চেহারায় খুশি ছলকে ওঠে। বেঁচে তো ও এতদিন ছিলই, কিন্তু সে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য ছিল না। অথচ আজ দেখো, আমার ছেলের দায়িত্ব নিতে শিখে গিয়েছে। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে আমাদের বলতে ঈর্ষা হয়, তাই না? শীতল হাসি হাসলেন আহমদ। সামিয়া জমে গেলেন। স্বামীর এই অভিব্যক্তি তার ভীষণ চেনা। সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন আহমদ। ধীর পায়ে হেঁটে এসে সামিয়ার মুখোমুখি থামলেন, চোখে চোখ রাখলেন। তোমার এই গর্বই না একদিন তোমার কাল হয়ে দাঁড়ায়, মাই ডিয়ার ওয়াইফ। গলা কাঁপল সামিয়ার। কাল? কাল কেন হবে? কি বলছো তুমি? আহমদ ঝুঁকে এলেন, সামিয়ার কানের কাছে ফিসফিসিয়ে উচ্চারণ করলেন, আমি কি বলছি তা তুমি ভালোভাবেই বুঝতে পারছো। অস্বীকার করো না, মাঝবয়সী ডিভোর্সি এক বাচ্চার মাকে বিয়ে দিয়েছো। তোমার ছেলে খুব সুখে আছে, দায়িত্ব শিখে গেছে, একেবারে সোনায় সোহাগ তুমি, তাই না? একটু থামলেন তিনি, অতঃপর যুক্ত করলেন, একেবারে সোনায় সোহাগা তুমি, তাই না? আমার ছেলে বলে যাকে বুকে আগলে রাখো, সে যেদিন তোমার মূর্খতার পিছনের সত্যিটা জানবে, সেদিন কি সে নিজেকে আদৌ তোমার ছেলে বলেই দাবি করতে চাইবে? ইউ আর সেলফিশ সামিয়া, রিয়েলি রিয়েলি সেলফিশ। ইউ ডিড নট ইভেন স্লেম্পায়ার আওয়ার সন। সামিয়ার সমস্ত শরীর কাটা দিয়ে উঠল। হৃদযন্ত্র বুঝি স্পন্দন বন্ধ করে দিল। আহমদ সরে গেলেন, আর দাঁড়ালেন না। হেঁটে অন্দরমহলে আড়াল হয়ে গেলেন। তিনি চলে যেতে সামিয়া নিজের পায়ের জোর হারিয়ে ফেললেন। ধপাস করে বসে পড়লেন মেঝেতে। দেহ পেরিয়ে আত্মা অবধি কাঁপল তার। কিছু বুঝে ওঠার আগেই তার চোখ বেয়ে ফোটায় ফোটায় উষ্ণ অশ্রু গড়াতে শুরু করলো। লঞ্চের ভেতরটা কোনো রাজকীয় প্রাসাদের থেকে কম কিছু মনে হলো না ইরামের কাছে। বিস্তৃত ডেক, ছাদে কারুকার্য ঘেরা সিলিং, একপাশে সিঁড়ির সাথে লিফটের ব্যবস্থা আছে। লঞ্চের ভেতরে লিফট ব্যাপারটা রমণীকে বিস্মিত করলো। এই জগৎটাকে তার লঞ্চ কম ক্রুজ শিপ বেশি মনে হচ্ছে। অভিজাত এবং ভ্রমণ পিপাসুদের উপস্থিতি বেশি, যারা মূলত অভিজ্ঞতা নিতেই এসেছে। কিছু বিদেশি ব্লগারদেরও চোখে পড়ল, ক্যামেরা নিয়ে ভিডিও করতে ব্যস্ত। ইরামদের একজন স্টাফ সসম্মানে লিফটে করে তৃতীয় তলায় নিয়ে গেল। এখানে ভিআইপি কেবিন এরিয়া, খানিকটা রেসিডেন্সিয়াল হোটেলের মতন ব্যবস্থা। একপাশে গ্লাস দিয়ে ঘেরা বারান্দার মতো জায়গা, সেখানে বসার জন্য সোফা দেওয়া। কেউ কেউ ইতিমধ্যে জায়গা করে নিয়েছে নদীর দৃশ্য উপভোগ করার জন্য। সাইবান দুটো কেবিন নিয়েছিল, একটা ভিআইপি ফ্যামিলির কেবিন, অন্যটা রয়্যাল কেবিন। রয়্যালটা 2 তলা, সিঁড়ি বেয়ে উপরে উঠলে আরেকটা বিছানা আছে, তাই সেখানে অনুরাগ, সারিকা, সুগন্ধা এবং তিতলির থাকার ব্যবস্থা হলো। অপরদিকে ইরাম, সাইবান আর ইজান 3 জন উঠল ফ্যামিলি কেবিনে। ফ্যামিলি কেবিনটা একেবারেই হোটেল রুমের মাস্টার স্যুটের মতো। ঢুকতেই বসার জন্য সোফা সেট এবং টিভির ব্যবস্থা। একপাশে বারান্দার কাছে বিছানা। বারান্দা থেকে আবার নদীর দৃশ্য স্পষ্ট দেখা যায়। আলমারি, ফ্রিজের মতো বেশ কিছু আসবাব আছে। ইরাম ইজানকে নিয়ে বিছানায় বসতে বসতে সাইবান তাদের ব্যাগপত্র আলমারিতে তুলে রাখলো। ইজানের মধ্যেই ঘুমে ঢুলুঢুলু হয়ে পড়েছে প্রায়। ইরাম ছেলেকে বুকে নিয়ে পায়চারি করতে লাগলো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ইরামের মৃদু কণ্ঠের ঘুমপাড়ানি গান সাইবানের কানে যেতে সে পকেটে 2 হাত গুজে হেলে দুলে এগিয়ে এলো। চোখের সামনে দৃশ্য দেখতে দেখতে বলল, আরে লঞ্চে এসব গানের ভ্যালু আছে? কি সব গাচ্ছেন? চাঁদের কপালে চাঁদ টিপ দেবে কেন? সতীন কি সহ্য করে? চাঁদও আর একটা চাঁদকে কখনোই সহ্য করতে পারে না, জেলাজ হয়। তাই কপালে টিপ না দিয়ে ঘষে দিতে পারে। ইরাম একটা দীর্ঘশ্বাস গোপন করলো। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, আর সাইবান পাতালে থাকলেও মুখ চালায়। তার বেহুদা কথা আর অদ্ভুত ব্যাখ্যা কোনোদিনও বন্ধ হবে না। ইজানকে কাঁধে ঠেকে ইরাম ঘুরে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়ে বলল, তাই বুঝি? তবে তুমি শোনাও তো লঞ্চের জন্য উপযুক্ত ঘুম পাড়ানি গান। নেকি ওর পুসপুস? সাইবান গলা খাকারি দিল। তার হাতটা কানের উপর এমনভাবে রাখলো যেমন করে বিজ্ঞ ওস্তাদরা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনের সময়টাই করে। ইরাম প্রথমটায় অবাক হয়ে রইল, পরক্ষণে তার কানে ভেসে এলো সাইবানের ভাঙাচোরা গলার মারাত্মক বেসুরা গান।
বরিশালের লঞ্চে ওইটা লইছি ক্যাবিন রুম। আম্মারে বুকে নিয়ে আব্বাই ঠাইসা দিব ঘুম, হায় রে দিব রসের ঘুম। ঘুমে ঢুলুঢুলু ইজান মহান সঙ্গীত শুনে তরাক করে লাফিয়ে উঠল, মাথাটা কাত করে সামনের দিকে চেয়ে শব্দ করে উঠল। ইরাম হতবিহবল, তার কোলে ইজান সেকেন্ডের ভেতর সজাগ হয়ে গিয়ে এখন লাফাচ্ছে। সে কি উত্তেজনায় এমন করছে, নাকি পিতাকে গালাগাল করছে সেটা বোঝা মুশকিল। এটা ঘুম পাড়ানি গান ছিল নাকি ঘুম জাগানি গান, কোনটা? ত্যক্ত হলো ইরাম, তবে অজান্তেই তার ঠোঁটে ছোট একটা হাসির উৎপত্তি ঘটল। এদিকে ইজানকে ধরে রাখা যাচ্ছে না, কিলবিল করছে কই মাছের মতন। সাইবান এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নিল। এই যে জানতাম তুই বাপের রোমাঞ্চের কথা শুন না, তুই একটা না একটা বাগার দিবি। এত বজ্জা জীবনে আর দুইটা দেখিনি আমি। বলি তোর কি কখনো বড় ভাই হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা নেই নাকি? কেবিনে এক ঘুম দিবি, ঢাকা টু বরিশাল গিয়ে একেবারে চোখ খুলবি, তাই না? বাপের বুকে সাপটাসাপটি করতে হবে তোর। বাপের মতো হয়েছে না, বজ্জাত তো হবেই। চোখ উল্টে মন্তব্য করলো ইরাম, তারপর উল্টো ঘুরে গিয়ে বিছানায় বসলো। সাইবান ইজানকে একেবারে কাঁধের উপর তুলে পেছন বরাবর একটা চাপড় দিয়ে বলল, যাই হোক না কেন, হানিমুনকে বেবিমুন না করলেই হলো। ইরাম ভ্রু তুলল সাইবানের উদ্দেশ্যে। কি হানিমুন হানিমুন লাগিয়ে রেখেছো? তুমি কাজে যাচ্ছ আর আমরা বাকিটা ঘুরতে যাচ্ছি, এর মধ্যে হানিমুন শব্দটা এলোই বা কি করে? এটা কিভাবে হানিমুন হয়? বাঁকা হাসলো সাইবান, চকচকে চোখে জানালো, রাত হোক, লঞ্চ যখন পদ্মার উতল পাতাল ঢেবে তুলবে তখন আমি ব্যক্তিগতভাবে আপনাকে বুঝাই দেব হানি আর মন দুইটা কিভাবে হয়। চোখ টিপ দিল সে এমন কুটিলভাবে যে ইরাম একটা শক্ত ঢোক গিলল। সাইবান কেবিনে দাঁড়িয়ে থাকলো না। পটলা যখন উঠেই পড়েছে, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চুপটি করে কেবিনে বসুন। সকিনা তার লেস্টুং চুংচাং মুভি নিয়ে এই এলো বলে আপনার সাথে দেখতে। আয়ু আগা। গাই শুয়ের দিন শেষ, এবার সোজা আব্বাটা ডাকতে শিখবি। বল আব্বা, আব্বা বল। আও। ধুর বেটা, হাগু হবে তোর ডিএনএ দানবীরের। আমি আব্বা, রিয়েল আব্বা। ছেলেকে নিয়ে খুনসুটি করতে করতে কেবিনের বাইরে চলে গেল সাইবান। বেশ কিছুক্ষণ পর লঞ্চ ছেড়েছে, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। রাত নেমে এসেছে চারিপাশে, শীতল বাতাসে তীব্র ঝাপটা আসছে করিডোরে দাঁড়ালে। অদূরে ঝাপসা শহুরে বাতি দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ বাদে তা মিলিয়ে যাবে, রয়ে যাবে শুধু তারাভরা আকাশ এবং নদীর কলকল ঢেউ। ভিআইপি এরিয়ার সকলের বসার জন্য আলাদা ব্যবস্থা আছে, সোফা সেট রাখা, মাঝখানে ছোট ছোট টেবিল। এখান থেকে বাইরের নদীর দৃশ্য স্পষ্ট উপভোগ করা যায়। এই মুহূর্তে অনুরাগ এবং তিতলি ছাড়া কেউ নেই আশেপাশে। ক্যান্টিন থেকে বেশ কয়েক ক্যান এনার্জি ড্রিঙ্ক কিনে এনেছে অনুরাগ, সেগুলো টেবিলের উপর। একটা হাতে তুলে ছিপি খুলতে না খুলতেই হঠাৎ করে তিতলি বলে উঠল, এই অনু, চল দুটো শট হয়ে যাক। তিতলির হঠাৎ কথায় অনুরাগ খানিক চমকে উঠল, মাথা কাত করে তাকালো। কি বলছিস তুই? বাঁকা হেসে রমণী নিজের পকেটের ভিতরে ঠেসে রাখা একটা ছোট বোতল বের করে নিল। কালচে বোতলে চকচকে লেবেল। অনুরাগের ভ্রু উঁচু হয়ে উঠল বিস্ময়ে। তুই লঞ্চে এসব এনেছিস? তিতলি চোখ উল্টালো। ও কাম অন, মজা করতে এসেছি তো, করবো না? কিন্তু এসব কি অ্যালাউড? হু কেয়ারস। তিতলি বোতলের ছিপিটা কামড়ে খুলল। গোলাকৃতির বস্তুটা দেখতে খানিকটা ছোট্ট কাপের মতন। সেটাতে কিছুটা তরল ঢেলে অনুরাগের দিকে বাড়িয়ে দিল তিতলি। অনুরাগ খানিকটা বিব্রত হয়ে গ্রহণ করলো। বোতলটা তুলে নিজের মুখে খানিকটা ঢেলে দিল রমণী, তারপরই মাথা ঝাঁকিয়ে খিলখিল করে হেসে উঠল। একটা খাসা মাল। অনুরাগ নিজের হাতে ছিপিতে খানিক দ্বিধা নিয়ে হালকা একটা চুমুক দিল। ঝাঁজ একটু বেশি, সরাসরি মুখে দেওয়া উচিত হয়নি। সে খানিকটা এনার্জি ড্রিঙ্ক ঢেলে আবারও চুমুক দিল। তিতলি বিনা দ্বিধায় আরো বেশ খানিকটা গলায় ঢেলে বলল, আফনান আর নীরবকে মিস করছি, ওরা থাকলে জাস্ট জমে ক্ষীর হয়ে যেত। এখনই ড্রিঙ্কিং গেম স্টার্ট করতাম। সে যাক, আমরাই খেলি। যা, জিনিকে ডেকে নিয়ে আয় কেবিন থেকে। কিসের জন্য আমাকে খোঁজা হচ্ছে? অপ্রত্যাশিত কণ্ঠস্বরটি ভেসে আসতে উভয়ে ঘুরে তাকালো। সাইবান এসে ঢুকেছে, উজ্জ্বল চেহারা এবং তীক্ষ্ণ দৃষ্টি চোখে। ভ্রুতে পিয়ার্সিং চিকচিক করে দুতি ছড়াচ্ছে। তাকে দেখে তিতলি এক হেঁচকি তুলে খিলখিলে কণ্ঠে ডেকে উঠল, জিনি। সাইবান এগিয়ে এলো। ড্রিঙ্কের কারণে তিতলির ফর্সা চেহারায় লালচে ভাব ফুটে উঠতে শুরু করেছে। এর মধ্যে দৃষ্টি কেমন যেন ঘোলাটে দেখাচ্ছে। টেবিলের কাছে অপর একটা সোফায় পায়ের উপর পা তুলে বসে পড়ল সাইবান। আমি আর অনু মিলে ড্রিঙ্কিং গেম খেলার কথা ভাবছিলাম, আমার কাছে কার্ডও আছে। অপর পকেটে রাখা তাসগুলো বের করে টেবিলে ছড়িয়ে রাখলো তিতি। পকেটে রাখা তাসগুলো বের করে টেবিলে ছড়িয়ে রাখলো তিতলি। সাইবান এক নজর কার্ড এবং পরবর্তীতে ড্রিঙ্কসের বোতলের দিকে তাকালো। তিতলি বেশ উৎফুল্ল হয়ে বোতলটা এগিয়ে দিল তার দিকে, কিন্তু সাইবান মাথা নাড়ল।
জার্নি করতে এসেছি, এইসব ছাড়া এনজয় করার অনেক উপায় আছে। বলেই নিজের পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে নিল সাইবান। তিতলি আর অনুরাগ একে অপরের দিকে তাকালো। বন্ধুর মাঝে সূক্ষ্ম পরিবর্তনটুকু কারোরই নজর এড়ালো না। সিগারেট ধরিয়ে হেলান দিয়ে বসে অদূরে নদীর দিকে চেয়ে রইল সাইবান। অন্ধকার ঘন কালো ছাড়া কিছু চোখে পড়ছে না, শুধু ঠান্ডা বাতাসটুকু টের পাওয়া যাচ্ছে। তামাটে ধোঁয়া ছাড়লো সে বাতাসে। তারপর হঠাৎ ঠান্ডা গলায় বলে উঠল, সত্যি করে বলতে তিতলি, তোর কি আমার ওয়াইফের সাথে বাইরে কোথাও দেখা হয়েছিল? ভ্রু তুলল তিতলি। এমন প্রশ্ন আশা করেনি সে। অনুরাগ দুজনের মাঝে হস্তক্ষেপ করলো না। নিজের এনার্জি ড্রিঙ্কের ক্যানে চুমুক দিয়ে সতর্ক দৃষ্টিতে দেখতে লাগলো শুধু। তিতলি খানিক হেসে পরিস্থিতি সামাল দিয়ে হাত বাড়িয়ে দিল। সাইবানের ঠোঁটে গুজে রাখা সিগারেটটা নিজের হাতে নিল। হঠাৎ এমন প্রশ্ন কেন করছিস? দেখা হলেও বড় আপুকে সালাম করলাম, সালাম কালাম আমি ঠিকই দেই। যেন বেশ এক মজার বিষয় বলেছে এমন ভঙ্গি নিয়ে সাইবানের আধা খাওয়া সিগারেটটা নিজের ঠোঁটে ছোঁয়াতে গেল তিতলি। ঠিক ওই মুহূর্তেই খপ করে তার কবজি চেপে ধরল সাইবান। কোনো নিয়ন্ত্রণ নেই, শক্তি প্রয়োগ করে ধরেছে। খানিক হিসিয়ে বলে উঠল, আহ জিনি লাগছে। বড় আপু না, তোর জন্য হবে ভাবি। তিতলির কাছ থেকে নিজের সিগারেটটা ছিনিয়ে নিল সাইবান। নিজেও খেলো না, সামনে রাখা অ্যাস্ট্রাতে ঘষে নিভিয়ে ফেলল। বুক পকেট থেকে আরেকটা সিগারেট বের করে নতুন করে ঠোঁটে পুরল। এমন কাণ্ডে ভ্রু কুচকে ফেলল তিতলি। ঝাঁজ নিয়ে বলল, হোয়াট দ্য হেল, এমন করছিস কেন জিনি? আমার সিগারেটে হাত দিবি না। কেন? আগে তো কখনো এমন করিসনি। আগে বিবাহিত ছিলাম না, এখন বিবাহিত। টেবিলে না পারতে একটা চাপড় দিয়ে নিজের রাগ প্রকাশ করলো তিতলি। ফুঁসছে সে রীতিমতো। পাশের অ্যালকোহলের বোতলটা চেপে ধরল শক্তভাবে। এখন সামান্য সিগারেটের ভাগটুকু কপালে চটবে না? এই তোর বন্ধুত্বের নমুনা? বন্ধুত্বের ভয়ঙ্কর নমুনা আমি আরো অনেক আগে দেখে ফেলেছি। তোকে নিজের দাম্পত্য সম্পর্কে নিয়ে বললে তুইও বন্ধুত্ব নমুনা দেখে ফেলেছিস। আমার ওয়াইফকে পাল্টা সেসব কথা বলে। অতীব শান্ত সাইবান, তার কণ্ঠস্বর গুরুগম্ভীর। তিতলি ফোঁস করে উঠল, আরে আমি কি করলাম? আমি তো সাহায্যই করতে চেয়েছিলাম। ইরাম আপু। ভাবি? শুধরে দিল সাইবান তৎক্ষণাৎ। দাঁতে দাঁত পিষে তিতলি উচ্চারণ করলো, ভাবি, কাকতালীয়ভাবে সুপার শপে দেখা হয়ে গিয়েছিল। আমি তো শুধু চিন্তা থেকেই ওনাকে বলেছিলাম তোকে বুঝতে শিখতে, সবাইকে একরকম না ভাবতে। এটাও ওনার তোকে কি অভিযোগ জানাতে হয়? আনবিলিভেবল। অনুরাগের দিকে তাকালো রমণী সাহায্যের আশায়। এই যে অনু, তুই কিছু বল। ভুল কিছু বলেছি আমি? বন্ধু হয়ে এটুকুও করা পাপ নাকি? বন্ধু? হুট করে বাঁকা হাসলো সাইবান। মৃদু শব্দ হলো, একই সাথে শিহরণ জাগা নিয়ে আবার মনোমুগ্ধকর। সোফায় সোজা হয়ে বসলো সাইবান। হাঁটুতে কোনোই ঠেকিয়ে সিগারেট 2 আঙ্গুলের মাঝে ধরে সরাসরি তাকালো তিতলির দিকে। তুই সত্যি আমার বন্ধু তো তিতলি? তিতলি দৃশ্যমানভাবে কেঁপে উঠল খানিক। অনুরাগ এবার হস্তক্ষেপ না করে পারল না। দুহাত তুলে সে দুজনার কাঁধে রাখলো। ওকে গাইস, অনেক হয়েছে। তোদের কারোরই মাথা ঠিক নেই, শান্ত হ। আমরা একটা পাবলিক প্লেসে আছি, জার্নি করছি। এর মাঝে এইসব নিয়ে আলোচনা না করি প্লিজ। আলোচনা করবো না কেন? কাঁধ ঝাঁকিয়ে অনুরাগের হাতটা সরিয়ে দিয়ে মৃদু গলায় গর্জে উঠল তিতলি। রেগে গিয়েছে স্পষ্টত। হুট করে উঠে দাঁড়ালো সে। টেবিলে হাত রেখে ঝুঁকে এলো সাইবানের কাছে। ঠিকই বলেছিস তুই। আমি তোর বন্ধু না, বন্ধুর চাইতেও বেশি কিছু। যদি পরিস্থিতি মাঝখানে বাদ না সারতো তাহলে আজ তুই আমার থাকতি। এই কথাটা কি তুই অস্বীকার করতে পারিস? ওয়াজ নট আই ইয়োর সিচুয়েশনশিপ ডিয়ার? জমে গেল সাইবান। ক্ষণিকের জন্যে তার চোখে অচেনা ঝিলিক খেলে গেল। ঠোঁটে সিগারেটটা অলসভাবে ঝুলে রইল। এমন সমর্পণ দেখে তৃপ্ত হলো তিতলি। অনুরাগ তার কবজি পাকড়াও করে থামাতে চাইলেও নিজেকে ছাড়িয়ে নিল সে। একটা লতানো হাত বাড়িয়ে সাইবানের চিবুকে তর্জনী ঠেকালো। মোলায়েম হাসলো, আমি তোর সাথে তখন থেকে আছি যখন তোর কেউ ছিল না। আমি তোর প্রথম ছিলাম, আছি এবং থাকবো। এই সত্যিটা তুইও অস্বীকার করতে পারবি না, পারবি? বল আমার চিনি। আলাদিন, আমার নাম আলাদিন। গভীর স্বরটি তিতলিকে থমকাতে বাধ্য করলো। অবাক হয়ে সে চেয়ে রইল সাইবানের মুখপানে। নিজের চিবুক থেকে তিতলির হাতটা সরিয়ে দিল সে। উঠে দাঁড়ালো। সুঠাম সুগঠিত পুরুষালী ভারী শরীরের সামনে নিজেকে তুচ্ছ কিছু মনে হলো তিতলির। সাইবানের ছায়া যেন তাকে গ্রাস করে ফেললো সম্পূর্ণ। সরাসরি রমণীর চোখের দিকে তাকালো সাইবান। কণ্ঠে আদেশসূচক ভাবটি ধরে রেখে বলল, তোকে আমি নিজের কাছের মানুষ মনে করি। তোর কাছে আমি কৃতজ্ঞ ছিলাম এবং থাকবো। তোর প্রতি আমার যতটুকু বন্ধুত্বের টান বেঁচে আছে সেটুকু নষ্ট করিস না প্লিজ। একটু থেমে এসে যোগ করলো, পরিস্থিতির মাঝখানে বাধা না আসলেও আমি কোনোদিনই তোর হতাম না তিতলি।
তুই আমার বন্ধু হতে পারিস ঠিকই, কিন্তু আত্মার সঙ্গে হতে পারিসনি। যদি তোকে আমার অন্যভাবে পাওয়ার বাসনা থেকেই থাকতো, আমি তোকে কমিটির ইস্যুতে জড়াতাম না। অথচ প্রথম থেকে বারংবার তোকে আমি বলে এসেছি, ভালোবাসা আমার দ্বারা হবে না। তুই শুধু আমার শরীরের খোলসটাকে চেয়েছিস, মনটাকে চাসনি। চাইলে ঠিকই বুঝতে পারতিস এই মন কি চায়, এই হৃদপিণ্ডটা কার নামে স্পন্দিত হয়। নিষ্পলক চেয়ে রইল তিতলি। চেহারায় ফুটল অত্যাশ্চর্য এবং বিষণ্ণতা। অনুরাগ অবধি প্রসারিত নয়নে চেয়ে আছে সাইবান। সরে দাঁড়ালো, সিগারেটে লম্বা একটা টান দিয়ে তামাটে ধোঁয়া ছেড়ে জানালো, বারবার শুরু থেকে পাশে থাকা যে দোহাই দিয়েছিস, সেই দোহাই সম্মান দেখেই বলছি। এই শেষবারের মতো আমি তোকে টলারেট করে নিলাম। আর একবার তোর মুখে যদি আমার স্ত্রীর সম্পর্কে কোনো মন্তব্য শুনি, সে ভালো হোক বা খারাপ, আমি বাছাই করব না কোন কালের কোন হলো তুই। শুধু মেয়ে মানুষ বলে যে আমি কাউকে তার পাও না উত্তম মাধ্যমের ভাগ থেকে বঞ্চিত করি না, সেটা তুই ভালো করে জানিস। ফিমেল ভিকটিম কার্ড সুশীল রাশোকে, আমি সুশীল না। উল্টো ঘুরে গেল সাইবান, আর পিছনে ফিরে তাকালো না, বেরিয়ে গেল বাইরে। তিতলি ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়, যেন বজ্রাহত হয়েছে। অনুরাগ কপালে হাত চেপে দীর্ঘশ্বাস ফেলল, অস্ফুট স্বরে বলল, এবার শান্তি হয়েছে তোর? অথচ তিতলি যেন তার কথাটা শুনতেই পেল না। কেউ খেয়ালও করলো না। বাইরে এক কোনায় এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে কথাগুলো শুনেছে এক রমণী। করিডোরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে সাইবান। মাঝ নদীতে থাকায় এখন হাড় হিম করা শীতল বাতাস গায়ে লাগছে দারুণভাবে। সমস্ত লঞ্চ অত্যন্ত আলতো তালে দুলছে ঢেউয়ের সঙ্গে। এই দিকটা ছাদের কাছাকাছি হয়, বেশি মানুষ নেই। অধিকাংশ নিজেদের কেবিনে, নাহলে ক্যাফে আর ক্যান্টিনের দিকে আড্ডা দিচ্ছে। দূর থেকে একদল বন্ধুদের বাজানো গিটার আর গানের সুর ভেসে আসছে মৃদুভাবে। সাইবান নীরবে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে, যেখানে এখন শুধুই কালো, কোনো আলো নেই। এই মহতী নদীর মাঝে একাকী এই লঞ্চ, লঞ্চের ভেতরে ছোট্ট শহর। কি অসহায় মানবজাতি! একটা ঝড় উঠলে কি আর কিছু বাকি থাকবে? ভাবতে ভাবতে বাতাসে তামাটে ধোঁয়া উড়িয়ে দিল সাইবান। এটা তার চতুর্থ সিগারেট। নিজের শরীরের অশেষ ক্ষতির মাঝেও যে কি শান্তি, সিগারেটেই যেন তার প্রমাণ। তার মতন কত অদ্ভুত মানুষই না আছে দুনিয়ায়। হুট করে সাইবানের হাতে একটা চাপড় পড়ল, ভড়কে গেল সে। হাতের সিগারেটটা ছিটকে নিচের নদীর পানিতে পড়ে গেল। সাইবান হতভম্ব হয়ে পাশে তাকাতে আবিষ্কার করলো ইরামকে। আম খাও, জাম খাও, ভাত খাও, বিরিয়ানি খাও, সিগারেটই কেন খেতে হবে? নরম গলায় বলল ইরাম। স্বামীর পাশে রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো সাইবান। প্রথমটায় অবাক হয়ে থেকে শেষে মুচকি হেসে জবাব দিল, আমি সিগারেট খাই না, সিগারেট আমায় খায়। নিজেকে না খাওয়ালে হয় না? ছেড়ে দিতে বলছেন? যদি বলি হ্যাঁ, ছেড়ে দেবে? আপনি বললে শুধু সিগারেট কেন, পৃথিবীটাও ছেড়ে দিতে রাজি আছি। ইরাম এবার চোখ উল্টালো। তুমি আমার সঙ্গে ফ্লার্ট করছো, তাই না আলাদিন? সাইবান রেলিংয়ে পিঠ থেকে হেলান দিয়ে বুকে দুবাহু বেঁধে বলল, ও মা, কি শিক্ষিত আপনি! ফ্লার্টিং কি বোঝেন? ভালো ভালো, এখন আর অবুঝ অবদের সাথে তর্ক করতে হবে না। আমি শুধু বুঝি না, খুব ভালো করে জানি ফ্লার্ট তুমি আরো কতজনের সাথে করেছো। এমনিতে তো আর সিচুয়েশনশিপ আর বেঞ্চিং এর লিস্ট বাড়েনি, তাই না? আপনি এটাও জানেন আমি সবার সাথে ফ্লার্ট করি না? বাহ, যাক, স্বীকার করলে তাহলে। অবশ্যই, অস্বীকার না করার কি আছে? আপনি আমার সাথে ফ্লার্ট করলে আমিও ফ্লার্ট ব্যাক করব। পার্থক্য শুধু এটাই, দিন শেষে আপনি প্রেমে পড়ে যাবেন, কিন্তু আমি পড়ব না। ইরাম শান্ত চোখে চেয়ে দেখল সাইবানকে। ছেলেটা দুষ্টুমির হাসি হাসছে। নদীর উপর দিয়ে ধেয়ে আসা শীতল বাতাসের ঝাপটায় চুলগুলো এলোমেলো হয়ে উঠছে তার। হঠাৎ একটা হাত বাড়িয়ে দিল ইরাম। সাইবানের বুকে বেঁধে রাখা বাহুর উপর রাখলো। নরম কণ্ঠে শুধালো, আর কতকাল নিজেকে এমন মিথ্যা খোলস খোলস দিয়ে ঢেকে রাখবে বলে পণ করেছো তুমি? সাইবানের ঠোঁটের হাসি মিইয়ে গেল। ইরামের দিকে সেখানে একটা বিস্ময় এবং কৌতূহল নিয়ে তাকালো। অর্ধাঙ্গিনী তার ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, অতঃপর তার কাঁধ ঘেঁষে দাঁড়ালো। নদীর দিকে দৃষ্টি ফেলে বলল, আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে আলাদিন? কি প্রশ্ন? তোমাদের জেনারেশনে প্রেমের এত নাম প্রকার কেন? ভ্রু কুচকে ফেললো সাইবান। বুঝতে পারছে না স্ত্রীকে। ইরাম শান্ত গলায় বলল, সিচুয়েশনশিপ, বেঞ্চিং, ব্রেড ক্রাম্বিং, পকেটিং, গোস্টিং, অরবিটিং, কুশনিং, এত এত অনুভূতির ধরন দিয়ে কি বোঝায় আসলে? এবার সত্যি সাইবান ভীষণ রকমের অবাক হলো। ইরাম এত কিছু জানলো কবে? সে তো কয়েকটা ছাড়া অন্যগুলো কখনো ব্যবহারও করেনি। তবে কি নিজে নিজে জেনেছে? কখনো ভেবে দেখেছো এটা আসলে বৈধভাবে চিটিং করা নয় তো? ইরামের কথায় সাইবান চমকে উঠল, বড় বড় চোখ মেলে তাকালো। চিটিং? হ্যাঁ, এই যেমন ধরো সিচুয়েশনশিপের কথাই ধরি,
তোমরা প্রেমিক প্রেমিকার মতো সম্পর্কে থাকবে ঠিকই, কিন্তু মুখে স্বীকার করবে না, কারো কাছে পরিচয়ও দেবে না, কমিটমেন্ট ছাড়া সম্পর্ক। সেক্ষেত্রে একজন যদি অপরজনকে ছেড়েও দেয়, অন্য কারো আকর্ষণে পড়ে যায়, তাহলে প্রতিবাদ করা যাবে না, কারণ সিচুয়েশনশিপ মানেই তো এমন। এটা মানেই এমন নাকি সহজ ভাষায় এক পার্টনারকে সময় পেরিয়ে আর ভালো না লাগলে অন্য একজন কাউকে ধরতে পারি বলেই স্রেফ একটা টার্ম সৃষ্টি করে দেওয়া হয়েছে, যেন চিটিং জিনিসটাকে চিটিং না বলা হয়। সাইবানের ঠোঁটজোড়া 1 ইঞ্চি ফাঁকা হলো, অথচ সে ইরামকে কোনো জবাব দিতে পারল না। এই যুক্তির বিপরীতে যুক্তি কি ভেবে পাচ্ছে না সে। ইরাম একদম শান্ত গলায় কথাগুলো বলে যাচ্ছে। বিয়ের আগে তুমি আমায় বলেছিলে তোমার নাকি একটা সিচুয়েশনশিপ আর একটা বেঞ্চিং ছিল। আচ্ছা, যাকে বেঞ্চিং করেছো তার মনের কথা ভেবেছো? তুমি আসলে চাইছো অন্য কাউকে, কিন্তু একজন তৃতীয় ব্যক্তির সাথে কথা বলে গল্প করে আশা দিয়ে রেখেছো যে হয়তো সেও তোমার জীবনে অর্থ রাখে, সে তোমার কাছে সেকেন্ড অপশন। যদি এটা না হয় তাহলে ওটা টাইপ। সে আদৌতে তোমার পছন্দেই ছিল না কোনো কাল। আলাদিন, যে মেয়েটাকে তুমি বেঞ্চিং করেছো তার মনের অবস্থা কখনো ভেবে দেখেছো তুমি? সাইবান ঠোঁটে ঠোঁট চেপে ফেললো, শব্দ হাতড়ে পেল না, দৃষ্টি লুকিয়ে পায়ের দিকে চেয়ে রইল। ইরাম একটু সময় বিরতি দিয়ে বলল, আমার কি মনে হয় জানো, এই সব কিছু আসলে মানুষের মনের ফ্যান্টাসি পূরণের জন্যই সৃষ্টি করা মূর্খ একটা কিছু শব্দ মাত্র, নিজের প্রতারণাকে জাস্টিফাইড করার আধুনিক হাতিয়ার। এই সব শব্দের চক্করে পড়ে কত মানুষের জীবন ধ্বংস হচ্ছে। ভালোবাসা শব্দটার উপর থেকেই মানুষের বিশ্বাস হারিয়ে ফেলছে। তাই আমি তিতলিকে পুরোপুরি দোষ দিতে পারি না। দোষ তোমারও আছে বা ছিল আলাদিন। বুকের ভিতরে আটকে রাখা নিঃশ্বাসটা অবশেষে ফেলল সাইবান। ইরামের কথা অর্থবোধক হয়েছে শেষমেশ। বেশ লম্বা সময় জুড়ে কেউই কথা বলল না। ইরাম শান্তভাবে দাঁড়িয়ে দেখে গেল নদী, আর সাইবান বরফে ওঠা মস্তিষ্কে ভেবে গেল তার কথাগুলো। অবশেষে প্রায় মিনিট 10 পরে মুখ খুলল সাইবান। সরি, আমি কখনো এভাবে ভেবে দেখিনি। ইরাম এক নজর তার দিকে তাকালো, পরক্ষণে আবার নদীর দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, না ভাবলে এখন ভাবো, তুমি জেনারেশন জেড এর ছিলে, আধুনিক হবে, ট্রেন্ড ফলো করবে, এটা নর্মাল। কিন্তু এই ট্রেন্ড ফলো করতে গিয়ে যেন নিজের এবং অপরের ক্ষতি না করে বসো, সেটা খেয়াল রেখো। দুঃখকে যতই হাসি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করো না কেন, দুঃখ প্রশমিত হবে মাত্র, চিরতরে তো মুছবে না। আপনার কি মনে হয় আমি হাসির মাঝে দুঃখ লুকাই? হতেও তো পারে। ইংরেজিতে একটা কথা আছে না, দ্য ব্রাইটেস্ট স্মাইল হার্স দ্য ডিপেস্ট স্কার। সাইবানের হৃদস্পন্দন ক্ষণিকের জন্য সত্যিই থেমে গেল। ইরামের পাশে দাঁড়িয়ে তার মনে হলো যেন এই রমণী তার শরীর ভেদ করে সরাসরি অন্তর পড়ে ফেলেছে। কিন্তু ইরামের তো জানার কথা নয়, আন্দাজ করারও কথা নয়। কেউ কি কিছু বলে দিয়েছে কোনোভাবে? সারিকা, অনুরাগ কিংবা তিতলি নিজে? ভেবে কুল পেল না সে। একদম সহজাত বৈশিষ্ট্যের কারণে এবারও ইরামের কাছে ধরা দিল না সাইবান। ঠোঁটে সেই দুষ্টুমির হাসিটা ফুটিয়ে জাগতিক সকল জটিলতাকে ঢেকে ফেলল একটা খোলসের আড়ালে। আপনি হঠাৎ করে দার্শনিক হয়ে গেলেন আজ। লঞ্চ দেখে সবার মাথা ঘেটে রেখে দিচ্ছে। আমার মাথা ঠিকই আছে। ইজান ঘুমিয়েছে, সুগন্ধা বসে আছে পাশে, বসে মনের সুখে নিজের পছন্দের চাইনিজ মুভি দেখছে, তাই শান্তিতে আছি। নদী দেখে দার্শনিক হতে মন চাইলো, হয়ে গেলাম। সাইবান হুট করে ইরামের পিছনে দাঁড়ালো। তার বড়সড় শরীর রমণীর পাতলা শরীরে ছুঁয়ে গেল। শক্তিশালী দুই বাহু পেছন থেকে ইরামের কোমর জড়িয়ে ধরল। নিজের মাথাটা সাইবান স্ত্রীর কাঁধে রাখলো। লঞ্চ পানিতে বিশাল ঢেউ তুলে এগিয়ে যাচ্ছে। মৃদু আলো খেলা করছে টলটলে পানিতে। কচুরিপানা ভেসে আসছে, ঢেউয়ে ঢেউয়ে দোল খাচ্ছে। সেদিকে তাকিয়ে সাইবান কোমল গলায় ব্যক্ত করলো, আমি অনেক রকসাটা, জানেন তো। যাদের আপন ভাবি তাদের কিছু হলে সইতে পারে না। মাঝে মাঝে মনে হয় আমার ভেতরে মনে হয় কোনো অশরীর বাস করে। চরম বিপদের সময় হুট করে বেরিয়ে আসে, চাইলেও তখন নিজেকে রুখতে পারি না। আমি কথায় নয়, আপনাদের কথা আমাকে নাকি তখন দেখতে ভূতের মতো লাগে। এভাবে জড়িয়ে ধরে ইরাম খানিকটা বিব্রত হলো বটে, তবে স্বামীকে সরিয়ে দিল না। মাথাটা পিছনে হেলিয়ে সাইবানের বুকে ঠেকিয়ে চুপটি করে শুনে গেল, আমি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, ঠিক তেমনই দায়িত্বের বেড়াজাল বইতে পারি না। আমার সব সময় মনে হয় জীবন, পরিবার, সংসার, দায়িত্ব সবগুলো আমার জন্য না। দম বন্ধ লাগে নিজেকে এমনভাবে কল্পনা করতে গেলেও। অথচ আপনি আসার পর সবটা কেমন যেন বদলে গেল আমার জীবনে। বদলে গেল কিভাবে? ইরাম প্রশ্ন ছুড়ল। সাইবান মৃদু হেসে তার গালে নাক ঘষে জানালো, উত্তরটা না হয় আমার মনের মাঝে থাক। আর শুধু আপনাকে এতটুকুই বলতে চাই, এরাম আপু, আপনার ভয়, আপনার আশঙ্কা সবকিছু আমি ইদানিং বুঝতে শিখেছি। তাই আশ্বাস জানতে চাচ্ছি, আই এম রিয়েলি সিরিয়াস অ্যাবাউট ইয়োর রিলেশনশিপ।
এক লহমার জন্য থমকে গেল রমণী। মাথা সামান্য কাত করে জলজলে দৃষ্টিতে দেখল সাইবানের মুখটাকে। এতটা কাছ থেকে সবকিছুই যেন স্বপ্নীল সৌন্দর্যে ঘেরা। সাইবান ঝুঁকে তার নাকে নিজের নাক ছুঁয়ে নিয়ে পড়ল। আমাকে দেখতে হয়তো ওখানটার প্রাণী মনে হয়, একটা বাউন্ডারির দায়িত্বহীন ছেলে। চাল নেই, চুল নেই, চুলো নেই, সারাদিন ডিজিগিরি করে বেড়ায়। মারামারিতে 14 কেটে পা গিয়ে গন্ডুদের মতো দ্রুত রিং ঝোলে। বাট ইউ শুড নো আই এম টায়ারিং। ইউ উইল ট্রাই টু বি এ বেটার হাজব্যান্ড টু ইউ, বেবি বয়। আমি চাই আপনি একটুখানি জানুন, একটুখানি বুঝুন যে আমি আপনার সেই ছোট্ট খালাতো ভাই নেই। আপনি কি এখন আমাকে ভাইয়ের মতো দেখেন ইরাম আপু? এক দৃষ্টে চেয়ে রইল ইরাম, পরক্ষণে উত্তর করল। আমি তোমাকে কিসের মতো দেখি তা আমি নিজেই জানি না। সাইবানের চেহারা খানিক ঝুলে পড়ল। ইরাম নিজের কোমরের চারিপাশে জড়ানো তার হাতের উপর নিজের একটা হাত রাখলো। মৃদু হেসে বলল, কিন্তু তোমাকে এত ভাবতে দেখে আমি সত্যিই অবাক হলাম। শুরুতে যে ছেলে এই বিয়ে থেকে 500 হাত দূরে ভেগেছে, সে এখন আমায় বলছে সে চেষ্টা করছে একজন ভালো স্বামী আর বাবা হওয়ার। ভালো টালো বেসে ফেলেছো নাকি? কথাটা ইরাম খোঁচা দিয়ে মজা নিতেই বলেছে, অথচ সাইবানের দুই বাহু তার সমস্ত শরীরে সজোরে চেপে গেল। তার ঘাড়ে মুখ ডুবিয়ে সাইবান ফিসফিস করে শুধালো, যদি বলি ভালোবাসি তবে কি বিশ্বাস করবেন? ইরাম অজান্তেই সামান্য শিওরে উঠল। পরক্ষণে পাল্টা জবাব দিল, এক মুখে আপু ডাকো আবার বলো ভালোবাসি। প্রিটি লিটল পারভার্ট আরন্ট ইউ? খিলখিল করে হাসলো সাইবান। তার তপ্তশ্বাস ছুঁয়ে গেল ইরামের ত্বক। মনে হলো প্রত্যেক লোম বুঝি দাঁড়িয়ে গিয়েছে শিহরণে। আমার আপুটাকে খুব সমস্যা হচ্ছে নাকি আপনার? লজ্জা পেয়ে গেল ইরাম, গালজোড়া লালচে হয়ে উঠল। না মানে আমাদের বিয়ে হয়ে গিয়েছে, এরপরেও তুমি আপু ডাকো, এমনিতেই বলছিলাম আর কি। আমরা সব সমস্যা টমস্যা হয় না। বুঝতে পেরেছি। ইরাম আপু একটু বিরক্ত বোধ করবেন না। ওকে ফাইন, ইরাম আপুকে আমি তাহলে এখন থেকে বারবার আপু ডাকবো, ঠিক আছে না আপু? ইরামের ভ্রুজোড়ায় এ তীব্র ভাঁজ পড়ল। তাতে দাঁত পিষে নাকের ডগায় ক্রোধ নিয়ে এসে বলল, ভালো হচ্ছে না কিন্তু আলাদিন। কেন ভালো হচ্ছে না আপু? আলা ইরাম মাথা কাত করে প্রতিবাদী সুরে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। অত্যন্ত কাছাকাছি থাকায় সাইবানের ঠোঁটের সাথে তার ঠোঁট ছুঁয়ে গেল, কিন্তু প্রথমবারের মতন এবার সহসাই ছাড়া পেল না সে। এর পরিবর্তে সাইবানের একটা হাত ইরামের ঘাড় জড়িয়ে গেল, অন্যটি চেপে ধরল কোমর। হ্যাচকা টানে নিজের শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল সে অর্ধাঙ্গিনীকে। তার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল নিজের ঠোঁট। মায়া আস্বাদন করতে লাগলো নিগুড়ভাবে। ইরাম প্রথমটায় জমে গেল, হাত দিয়ে হালকা ধাক্কা দিল সাইবানের বুকে, কিন্তু পর মুহূর্তে মস্তিষ্ক বুঝে থমকে গেল, সরিয়ে দিতে ইচ্ছা হলো না। বুকের ভেতর অনুভূতির উষ্ণতা ভর করল। এই নিরাপদ বাহুডোরে যেন তার কোনো ক্ষতি হবে না। ইরাম তাই আজ নিজেকে রুকল না, সঁপে দিল। চোখ জোড়া বুঝে এলো তার আবেশে। হাতের আঙ্গুল খামচে ধরল সাইবানের জ্যাকেট। ধীরে ধীরে সাড়া দিল অনুভূতির ডাকে। শীতল বাতাস ঝাপটা দিয়ে গেল গায়ে, অথচ দুটি সত্তা তা অনুভবই করল না। লুটিয়েছে তারা একে অপরকে আজ আপন সত্তায়। সাইবান আদরের ছোঁয়া ক্রমশ গভীর থেকে গভীরতর করে তুলল। ইরামের প্রতিটা কম্পন, প্রতিটা প্রতিক্রিয়া তার অস্তিত্বে ঘূর্ণিপাক খেলিয়ে দিল। চোখ জোড়া হালকা একটু খুলল সে। সম্মোহিত নয়নে দেখল কিভাবে অর্ধাঙ্গিনী নিজেকে সমর্পণ করে দিয়েছে তার দুয়ারে। একটুখানি থামল সাইবান। ইরামের ঠোঁটের উপর জড়ানো গলায় ফিসফিস করে বলল, নেশা তামাকে নেই, নেশা আপনার ঠোঁটে। ইরাম ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে জলজলে চোখ মেলে তাকালো। সাইবান পুনরায় তার ঠোঁটে চুমু খেলো, এবার অত্যন্ত যত্ন নিয়ে, আলতোভাবে, দীর্ঘ সময় ধরে। এরপর হঠাৎ করেই থেমে গেল সে। আচমকা ঘাড় ঘুরিয়ে করিডোরের প্রান্তে তাকালো। ইরামের মনে হলো তার শরীর দুলছে। সাইবানের কাঁধে মাথা ঠেকিয়ে সেও তাকালো, অথচ ওই দিকটায় কালিগোলা অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না তার। ধরফর করতে থাকা হৃদযন্ত্র সামলে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সাইবান তীক্ষ্ণ দৃষ্টিতে আরো কিছুক্ষণ চেয়ে থেকে জবাব দিল। মনে হলো কেউ আমাদের দেখছে। ইরাম সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো সামনে ভালোভাবে। না, কিছুই দেখতে পেল না। এবারও ওদিকটা একদমই ফাঁকা। কোথায়? পেছনে সাইবান মুহূর্ত কয়েক দাঁড়িয়ে থেকে শেষমেশ নিজের চেহারার ধার লুকিয়ে নমনীয় করে বলল, আমার মনের ভুল বোধহয়। এগিয়ে এসে নিজের গায়ের জ্যাকেটটা খুলে ইরামের কাঁধে জড়িয়ে দিল সে। ঠান্ডা বাড়ছে, কেবিনে চলুন। ইরাম অবাক হয়ে সাইবানের দিকে তাকালো। একটা হাফাতা টি শার্ট পরনে ছেলেটার। এ কি তোমার ঠান্ডা লাগবে না? জলজলে ঠোঁটে জিভ বুলিয়ে তির্যক হাসলো সাইবান। জলজল ঠোঁটে জিভ বুলিয়ে তির্যক হাসলো সাইবান। হাত বাড়িয়ে ইরামের কাঁধে জড়ানো ওড়নাটা হাতড়ে নিয়ে জ্যাকেটটা ভালো মতো পরিয়ে দিল। সেই ওড়নাটা নিজের গায়ে চাদরের মতো করে জড়ালো সে। এইবার আর ঠান্ডা লাগছে না, চলুন। ইরামের একটা হাত ধরে হাঁটতে শুরু করলো সে। অর্ধাঙ্গিনী তাকে অনুসরণ করতে করতে অপলক চেয়ে রইল। বুকের ভেতর দামামা বাজলো উভয়ের। হিমশীতল বাতাসও তাদের শরীরী উত্তাপ প্রশমিত করতে পারল না।
ফ্যামিলি কেবিনের বিছানায় গোল হয়ে ঝালমুড়ি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে সকলে। সাইবান একটা চেয়ার নিয়ে কাছাকাছি বসেছে, কারণ বিছানায় তার জায়গা হয়নি। তার বুকে লেপ্টে ইজান ঘুমিয়ে আছে। ছেলেকে সাবধানে ধরে রেখেছে সে। সারিকার হাতে একটা খালি বোতল। সে গুনে গুনে সবার দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে শুরু করলো। ওকে, সবাই রেডি? আমরা ট্রুথ আর ডেয়ার খেলছি। বোতলের মুখ যার দিকে ঘুরবে সে দুটো অপশন পাবে। ট্রুথ নিলে আমরা তাকে একটা করে প্রশ্ন করব। সে প্রশ্নে সত্যি সত্যি জবাব দিতে হবে। মনে থাকে জানো, আমরা না বুঝলেও আল্লাহ কিন্তু ঠিকই বুঝবে। সো মিথ্যা হইতে সাবধান। সারিকার কথায় অনেকে হেসে ফেলল। সে পুনরায় বলল, আর ডেয়ার নিলে একটা টাস্ক কমপ্লিট করতে হবে। যে কোনো কিছু বলা হতে পারে, করতে মেনে নিতে হবে। না মানলে পেনাল্টি হিসেবে আমরা যা বলবো তাই মাথা পেতে নিতে হবে। ওকে, এবার শুরু করলাম। সবার মাঝে বসে সুগন্ধা ভয়ে ভয়ে নিজের হাত দুটো জুড়ে প্রার্থনায় লিপ্ত হয়ে গেল। সারিকা বোতলটা মাঝখানে রেখে ঘুরিয়ে দিল। বনবন করে ঘুরল সেটা। সঙ্গে সকলের হৃদস্পন্দন বাঁধনহারা। বোতলের মুখটা ঘুরতে ঘুরতে থামলো অনুরাগের দিকে। ইয়ে অনু, পেয়েছি তোকে। শীষ বাজিয়ে হাততালি দিয়ে উঠল তিতলি। অনুরাগ একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মাথায় হাত বোলালো। মৃদু হাসি গোপন করে বলল, ট্রুড। যা শালা, দেয়ারে আসল মজা। এই ভাই, আমি জানি না, এই শালাকে তোমরা প্রশ্ন করো। তিতলি হাল ছেড়ে মুখ ফুলিয়ে বসে রইল। সাইবান ঘুমে কাদা হয়ে যাওয়া ইজানকে নিজের কাঁধে শুইয়ে জানালো, ওর এমন কোনো ডার্ক সিক্রেট নেই যেটা আমি জানি না, তাই তোমারই প্রশ্ন কর। জীবনে কয়টা প্রেম করেছো? হঠাৎ করে প্রশ্নটা করলো সারিকা। একদম স্বাভাবিকভাবে সকলে উৎসাহ নিয়ে তাকালো একমাত্র ইরাম বাদে। সে প্রশান্ত চোখে একবার সারিকা এবং অতঃপর অনুরাগের অভিব্যক্তি লক্ষ্য করলো। অনুরাগকে অবশ্য তেমন বিব্রত মনে হলো না। দ্বিধাহীন জবাব দিল সে, একটাও না। আজকালকার ছেলে হয়ে একটাও প্রেম করনি, এটা বিশ্বাসযোগ্য? সারিকার দ্বিতীয় প্রশ্নে একগাল হাসলো অনুরাগ। চেয়েছেন, সত্যি বলেছি। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। ভাই, ও সত্যিই বলছে। প্রেম আর অনুরাগ পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু। চোখ উল্টে মন্তব্য চালান করলো তিতলি। সাইবান তেমন কিছু বলল না। চোখ ফিরিয়ে ছেলে ঠিকঠাক ঘুমাচ্ছে কিনা খেয়াল করলো। সকলের মাঝখানে হঠাৎ সুগন্ধা বলে উঠল, আচ্ছা, প্রেম ছিল না, কিন্তু অনুভূতিও আছিল না? ওই যে ক্রাশ আর কি? সুগন্ধার অপ্রত্যাশিত প্রশ্নটি সকলকে জমিয়ে দিল ক্ষণিকের জন্য। অনুরাগ প্রতিক্রিয়া করার সুযোগ পেল না। এর আগে সারিকা মাঝখানে বলে উঠল, একটাই প্রশ্ন করা যায় সুগন্ধা, তুই আরেকটা প্রশ্ন করতে পারবি না। আমি বোতল ঘোরাচ্ছি আবার। অনুভূতি ছিল। সারিকা বোতল ঘোরাতে উদ্যত হলেও অনুরাগের উত্তরে থমকে গেল। ঝট করে ফিরে তাকালো। ছেলেটা তার দিকে তাকিয়ে নেই, দৃষ্টি আপাতত সুগন্ধার উপর। সকলের পিনপতন নীরবতার মাঝে অনুরাগ বেশ শান্ত স্বরেই বলে গেল, সেটাও একজনই, তাকে পেলাম না, তাই আর কোনো অনুভূতি জীবনে আসলো না। পাইলেন না কেন? সুগন্ধা যেন মুহূর্ত মাঝে ডুবে গিয়েছে। জলজলে দৃষ্টিতে চেয়ে আছে অনুরাগের দিকে। মৃদু হেসে অনুরাগ সোজা হয়ে বসে তার চোখে নরম দৃষ্টি ফেলে বলল, ভালোবাসলি পেতে হবে এমন কোথাও লেখা আছে? কৃষ্ণ কি রাধাকে পেয়েছিলেন? চোখ পিটপিট করলো সুগন্ধা। কিন্তু ওনাদের তো আত্মার মিলন হয়েছিল। অনুরাগের হাসিটা একটুখানি প্রশস্ত হলো। পরিস্থিতি ক্রমশ গভীর হয়ে যাচ্ছে দেখে ইরাম বিষণ্ণতা দূর করে বলল, সারিকা বোতল ঘোরাও। এতক্ষণ বরফের মতো বসে থাকা সারিকা এবার মাথা দুলিয়ে বোতলটা ঘুরিয়ে দিল। সামান্য হাত কাঁপলো তার, যা সূক্ষ্মভাবে এড়িয়ে গেল সে। বনবন করে ঘুরতে ঘুরতে বোতল এবার গিয়ে থামলো তিতলির উপর। ইয়েস ডিয়ার ভাবি। লঞ্চের রেলিংয়ে উঠে একটা লাফ দে। সাইবানের কথায় তিতলি তেলে বেগুনে জ্বলে উঠল। তোর সমস্যাটা কি? আমি মরে গেলে তুই খুশি হবি না? দাঁড়া, দিচ্ছে এক্ষুনি লাভ। অনুরাগ তিতলির হাত টেনে বসিয়ে দিল। বাবারে বাবা, মাথা দেখে বুলেট ট্রেনে গতিতে চলে। ও মজা করছে আর তুইও সেই তালে ডে ডে করে নাচছিস। আমার কথা শোন, তোর ডেয়ার হলো তুই তোর কোকিলা কণ্ঠে আমাদেরকে একটা গান গেয়ে শোনাবি। ওকে নে, আমি তবলা বাজাচ্ছি, তুই বরবটি চালু কর। কি? আমার গান তোর ভদভতি মনে হয়? দাঁড়া, দেখাচ্ছি তোকে। অনুরাগ এতক্ষণ ঝালমুড়ি রাখা বিশাল বাটিটা তুলে সত্যি সত্যি তবলার ভঙ্গিতে বাজাতে শুরু করলো। সাইবান একটা চামচ তুলে তালে তালে গ্লাসে বাড়ি দিতে লাগলো। বন্ধুদের দলের কাণ্ড দেখে হাসি আটকে কোনো মতে তাকিয়ে থাকতে পারলো শুধু বাকিরা। তিতলি চোখ বুজে মারাত্মক কর্কশ কণ্ঠে গাইতে শুরু করলো। গানের সুরটা খারাপ না, কিন্তু তিতলি অহেতুক জোর দিয়ে রীতিমতো চিৎকার করে গেছে।
দুই হাত দুদিকে ছড়িয়ে শাহরুখ খানের মতন করে দাঁড়িয়েছে, যেন সে বিছানায় না, কোনো হাইলি প্রফেশনাল ব্যান্ড মেম্বারদের সাথে স্টেজে আছে। সামনে হাজারো দর্শক। তালি দিতে দিতে গলার অসহ্য চিৎকারে না পারতে হিসিয়ে উঠল ইরাম। তার কাঁধে কান গুজে রইল সুগন্ধা। তিতলি চেঁচিয়ে গাইছে, শালিকে থামা, শালির ভোকাল কোড ছিঁড়ে যাবে। কানে হাত চেপে এক হাতে অনুরাগকে ঠেলে দিল সাইবান। অনুরাগ একটা বালিশ তুলে ধপাস করে তিতলির মুখ বরাবর মারতে মেয়েটা পা হড়কে বিছানায় আছড়ে পড়ল। গান বন্ধ হয়ে গেল সহসায়। ভালো ডিয়ার করেছিস, টাইটানিকের গান গেয়ে। এবার যদি এই লঞ্চ ডুবে ডেকিস তিতলি, তোকে সবার আগে ধাক্কা দিয়ে পানিতে ফেলবো আমি। কান দুটো বিষিয়ে দিল। উফ ভগবান। কানে আঙ্গুল চালালো অনুরাগ। এখনও শ্রবণেন্দ্রিয় সচল আছে বলে স্বস্তি পেল। অপরদিকে অট্ট হাসতে হাসতে উঠে বসলো তিতলি। সবাইকে শাস্তি দিয়ে সে বেশ মজায় আছে। মাথা ঝিমঝিম করছে শারিকার চিৎকারের কারণে। বোতলটা নিয়ে সে দ্রুত ঘুরিয়ে দিল তিতলি আরেকটা গান ধরার আগে। এবার নির্দেশিত হলো শারিকার নিজের দিকে। ট্রুথ। দু হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে তাড়াতাড়ি বলল রমণী। তাহলে বলো, পটলার কাজিন কত দূর? পৃথিবীতে আসবে নাকি মঙ্গল থেকে নামানোর চিন্তা ভাবনা নেই তোমাদের? প্রশ্নটা করলো সাইবান। শারিকা ক্রোধে ভ্রু কুচকে ফেলল। একটা চোপার দিয়ে তো দাঁত ফেলে দেবো বেয়াদব। বড় বোনকে এসব প্রশ্ন করিস, নির্লজ্জ। ও মা, পরিবার পরিকল্পনার কথাই তো জিজ্ঞাসা করলাম। এতে এত রেগে যাওয়ার কি আছে? নাকি দুলাভাইয়ের পাওয়ার কম? তা অবশ্য হতেও পারে। সবাই তো আমার মতন বিনা শ্রমে বাপ হতে পারে না। দুষ্টুমির হাসি হাসলো সাইবান। ঘুমন্ত ইজানের পিঠ চাপড়াতে চাপড়াতে খানিক ভাব নিল। শারিকা একটা হাত বাড়িয়ে তখনই ভাইয়ের বাহুতে একটা ঘুষি বসিয়ে দিল। পাল্টা চুলটা না খেলো নিজেও। তোর মাথা কম, তুই দেখেছিস? দেখার আমন্ত্রণ জানাচ্ছিস নাকি? বাঁকা হাসলো সাইবান। শারিকা তেতে উঠল। ইরাম আপু, ওকে থামান বলে দিচ্ছি, নইলে আজকে আমার হাতেও এমন মার খাবে যে 2 দিন কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। ইরাম সাইবানের দিকে চেয়ে সত্যি সত্যি ইশারা করলো চুপ থাকতে। শারিকা ততক্ষণে নিজের ক্রোধ সামলে চুপচাপ বসলো। দীর্ঘ প্রশ্বাস টেনে হৃদয় শান্ত করে শেষমেশ জবাব দিল। আমরা এখনো এসব নিয়ে কিছু ভাবিনি। আমি আর মিসের দুজনই কাজে ব্যস্ত থাকি। যখন মনে হবে বাচ্চার দায়িত্ব নিতে পারবো, মা বাবা হওয়ার যোগ্যতা হয়েছে, তখন প্ল্যান করব। তাইলে আপনার হইতে হইতে আমাদের ভাইজানের আরও 2টা হইয়া যাইবে পরিশ্রমের সহিত। সুগন্ধা মন্তব্য না করে পারল না। অট্ট হাসি হেসে উঠল সবাই। তৎক্ষণাৎ ক্ষিপ্রগতিতে এগুলো সাইবানের হাত। সুগন্ধার বেনি ধরে দুটো পাক্কা মার বেশি এক্ষুনি, কিন্তু ইরাম মাঝখানে থাকায় তার হাতটা চাপড় দিয়ে সরিয়ে দিল। ধমকালো, কুচুপু উঠে যাবে, যাও ওকে রেখে এসো। উঠে দাঁড়িয়ে সুগন্ধার দিকে নীরবে অশনি দৃষ্টি ফেলল সাইবান। একা পেলেই হয়েছে শুধু। অদূরে গিয়ে সোফার উপর রাখা বেবি ক্যারিয়ারে ছেলেকে শুইয়ে দিয়ে আবারও ফিরে এলো সে। ততক্ষণে মুখ টিপে হেসে নিল সকলে। বোতল ঘোরানো হলো আবার। এবার পড়লো বরাবর সুগন্ধার দিকে। ডেয়ার ডেয়ার। তোমার ডেয়ার এটা যে এরপরে যার দিকে বোতল ঘুরবে তার সঙ্গে একটা রেসলিং ম্যাচ খেলতে হবে। ইরাম বলল। সবাই চমকে উঠে সহমত জানালো, পছন্দ হয়েছে। হায় হায় আফা, এইভাবে বেইমানিটা করলেন আমার সাথে? ততক্ষণে বোতল ঘুরিয়ে দিয়েছে শারিকা তীব্র উত্তেজনায়। সেটা গিয়ে ঘুরতে ঘুরতে পড়ল ঠিক যে বান্দার কামনায় সকলে ছিল, সাইবান। বাঁকা হেসে হাতের আঙ্গুল মটকাতে মটকাতে উঠে দাঁড়ালো সে। আয় জোরনে নামাছো কিনা, তোর সাথে একটু কুতু কুতু খেলি। সাইবানের শক্তিশালী বাহু লক্ষ্য করে ঢোক গিলল সুগন্ধা। আমারে বাসান আফাজান, মুরগির মতন একটা পাকা মারবো আমারে। ইয়া জেগে উঠো নারী শক্তি, লড়াই করো, লড়াই করো। তিতলি তালি দিতে দিতে চিয়ার করতে লাগলো। অত্যন্ত মজাদার হয়ে উঠল সময়টা। যা হওয়ার তাই হলো। সাইবানের কিছুই করার প্রয়োজন পড়ল না। সে শুধু সুগন্ধার পিঠে কনুই দিয়ে একটা ঠেলা দিল। তাতেই মেয়েটা ধরাশায়ী হয়ে মেঝেতে শুয়ে গড়াগড়ি দিতে লাগলো। আমি আম্মাজানের কাছে বিচার দিমু ভাইজান, আপনার উপর তামান্না বাটিয়ার অভিশাপ পড়ুক। কি বললি? ওরে দুর্গন্ধ। দুজনার ঐতিহাসিক লড়াই দেখে মিটমিট করে হাসলো অনুরাগ। খেয়াল করলো না কতক্ষণ যাবৎ তার দিকে অপলক চেয়েছিল এক রমণী। বেশ অনেকটা সময় কেটে গেল সবার খেলায়। এক একবার এক একজনের কাজকর্মে রীতিমতো হাসাহাসির রোল পড়ে গেল চারিপাশে। লঞ্চের যাত্রাটা হয়ে উঠল দারুণ উপভোগ্য। সবার দিকে 2-3 বার করে ঘুরলেও একবারও ইরামকে বাগে পায়নি কেউ। বোতলটা যেন নাছর বান্দা পণ করেছে ইরামের দিকে, ঘুরবেই না। শেষমেশ শারিকার হাত থেকে সুগন্ধা বোতলটা কেড়ে নিল। আফাজান আমারে দেন, এইভাবে হইব না। সু মন্তর সু, কালা কুত্তার গু। মন্ত্রপুত ফু দিয়ে সুগন্ধা বোতলটা ঘুরিয়ে নিল।
নিঃশ্বাস আটকে দেখলো সবাই। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। বোতলটা ইরামের দিকে গিয়ে থামলো। ইয়েস ইয়েস, এটাকে বলে কালাকুত্তার অভিশাপ। সবাই একসাথে গর্জে উঠল জিত হাসিল হতে। ইরাম সবার উত্তেজনা দেখে হাত উঁচিয়ে থামিয়ে মুচকি হেসে বলল, ডেয়া। ইরামের বলতে দেরি তিতলি সুযোগটা লুফে নিতে একটুও দেরি হলো না, যেন সে বহুক্ষণ যাবৎ পরিকল্পনা করে রেখেছিল। অন্য কেউ কিছু বলার আগে তিতলি বলে বসলো, আমাদের সবাইকে 1 মিনিট নিচে দেখাতে হবে। প্রথমটায় সবাই স্তব্ধ হয়ে রইল। তিতলির কি মাথা খারাপ হয়ে গেছে? ইরামের সঙ্গে নাচ জিনিসটা যায় নাকি? সে যে ধরনের শান্ত আর জটিল মস্তিষ্কের মেয়ে। অনুরাগ বাদ সাধল। আমরা বরং অন্য কিছু দেই, আরও ফানি। কেন? আমরা সবাই তো যা দেওয়া হয়েছে চুপ করে করে নিয়েছি। ইরাম আপু, ভাবি, নাচলে দোষ কোথায়? বয়স হয়ে গিয়েছে মানে, কিন্তু এখানে আমরা সবাই তো বন্ধু বন্ধু। উই সি, উই ডোন্ট টাচ। হাত চাপড়ে হেসে উঠে বলল তিতলি। এতক্ষণ যাবৎ যে মজার মুহূর্তটা গড়ে উঠেছিল সেটা কেমন যেন হঠাৎ করেই ভেঙে গেল। প্রত্যেকের মুখ থমথমে হয়ে রইল। সাইবার নিজের হাতের মুঠো শক্ত করে ফেলল। ভ্রু কুচকে সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এর আগেই ইরামের কণ্ঠ ধ্বনিত হলো। নো প্লিজ জাজ। হুট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রমণী। হেঁটে গেল কেবিনের মাঝখানের ফাঁকা মেঝেতে। সুগন্ধার দিকে চেয়ে সে কাঁধের ওড়না পেঁচিয়ে কোমরে বাঁধতে বাঁধতে আদেশ করলো, নজরুলের গানটা ছাড়ো, শুকনো পাতার নূপুর পায়ে। প্রথমটায় এই সুগন্ধাও থ হয়ে রইল। পরক্ষণে অবশ্য ফোন নিয়ে ভলিউম বাড়িয়ে নেট থেকে গানটা বের করে ছাড়লো। সারিকা, অনুরাগ, তিতলি, সুগন্ধা প্রত্যেকে বুঝে একদম নিঃশ্বাস আটকে সামনের দিকে চেয়ে রইল। গানের সুরে ভরে উঠল সমস্ত কেবিন। ইরাম অবস্থান নিয়ে দাঁড়িয়েছে, চুলগুলো খোপা থেকে খুলে দিয়েছে। অবশেষে গানের লাইন প্রতিধ্বনিত হলো দেয়ালে দেয়ালে। ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মন হরিণী। ইরামের শরীর দুলে উঠল তালে তালে। হাতের আঙ্গুলের মাঝে ফুটল নাচের মুদ্রা। তরঙ্গের মতো খেলে চলল সে মেঝে জুড়ে। নমনীয়ভাবে বেঁকে গেল শরীর, কখনো এদিকে কখনো সেদিকে, যেন কলকলে নদী। যেথায় দরকার সেথায় বাঁকে। অপলক নয়নে চেয়ে রইল সকলে। আর সাইবান সে সবার থেকে আলাদা। তার চোখ জোড়া আটকে আছে অর্ধাঙ্গিনী শরীরের ভাজে বাজে। দুহাত দুদিকে ছড়িয়ে ঘুরতে লাগলো ইরাম। সে জানে শাস্ত্রীয়ভাবে ধরতে গেলে তার মুদ্রাগুলো একদম পারফেক্ট হচ্ছে না। অনেক বছরের অবহেলার ফল। সে নাচছে শুধুমাত্র কিছু স্মৃতি থেকে, কিন্তু সাধারণের দৃষ্টিতে এসব দোষ ত্রুটি ধরা পড়বে না। তারা শুধু দেখে যাচ্ছে ইরামের কোমল অবয়বের তরঙ্গ শৈলী। চোখ বুজে ফেললো ইরাম। ঘুরতে লাগলো আপন মনে, যেন এই ঘূর্ণনের কোনো শেষ নেই। বন্ধ চোখের পাতায় ভাসলো এক লুকায়িত স্বপ্ন। বাবার মৃত্যুর পর যে স্বপ্ন শুধু স্বপ্ন হয়ে থেকে গিয়েছে। তার পেটের দায়ে জীবনের তাগিদে শখের স্থান ছিল না কোনো, অথচ সেই শখটা আজও কেমন তার আত্মায় মিশে আছে। অধিকাংশ শাস্ত্রীয় বিদ্যা সে ভুলে গেছে, অথচ তার শরীর ঠিকই মনে রেখেছে কেমনভাবে দুলতে হয়, কেমনভাবে ঢেউয়ের মতন তালে তালে নিজেকে ভাসিয়ে দিতে হয়। যদি ঠিক এমন করে সব দুঃখ দুর্দশাকে ভুলে যাওয়া যেত, যদি এভাবে নাচের মুদ্রায় জগৎটাকে জিতে যাওয়া যেত, তবে কি খুব ক্ষতি হতো? সঙ্গীতের সাথে সাথে থামলো ইরাম। মেঝেতে বসে সুন্দর এক ইতি টানলো। তার খোলা চুলগুলো ছড়ালো বাতাসে। ওড়নার কাপড় এলিয়ে পড়লো স্রোতের মতন। হাঁপালো ইরাম সামান্য। চোখ খুলে সামনে তাকালো। দেখতে পেল বরফের মতন জমে থাকা প্রত্যেকটি মুখ। তিতলির চোখ জুড়ে অবিশ্বাস, কিন্তু সেসব তার কেন যেন দেখতে ইচ্ছা হলো না। অজান্তেই দৃষ্টি গিয়ে থামলো চেয়ারে বসে থাকা পুরুষটির দিকে। স্বামী তার এক নাগাড়ে চেয়ে আছে, চোখের পলক ফেলছে না। ঠোঁটজোড়া একটুখানি ফাঁক হয়ে আছে, ঘাড়ের দিকটায় কয়েক ফোঁটা ঘাম চিকচিক করছে। নাচছিল ইরাম, অথচ পাগলের মতো হাঁপাচ্ছে সাইবান। ওই ঘন কালো চোখের মাঝে ধোঁয়াশা দেখলো রমণী, যেন ঝড়ের ঝাপটায় তোলপাড় খেলে যাচ্ছে উপকূলে। মাইন্ড ব্লোয়িং। সবার আগে হাততালি দিয়ে উঠল অনুরাগ, অতঃপর একে একে অন্যরাও। অথচ সাইবান এক চুল নড়ল না। ওই একইভাবে বসে চেয়ে রইল। বরফে পরিণত হয়েছে সে সম্পূর্ণ। ইরাম আস্তে করে উঠে দাঁড়ালো মেঝে থেকে। ভাবিজান, আপনি এত সুন্দর নাচ পারেন? কই, কখনো তো বললেন না। সুগন্ধা মহাবিস্ময় নিয়ে বলল। ইরাম মুচকি হাসলো। তেমন কিছু না, ছোটবেলায় কয়েক বছর কত্থক শিখেছিলাম, সেটাই আর কি। বেশিরভাগই ভুলে গিয়েছি এখন, একটু আধটু মনে আছে। বলতে বলতে বিছানায় ফিরে এলো ইরাম। এই যদি একটু একটু হয় তাহলে বুড়োটা মনে থাকলে কি হতো আর ভাবতে চাইছি না। সারিকা মন্তব্য করলো। আর সমস্ত সময়টা জুড়ে শুধু দুটো মানুষই একদম নীরব বিহ্বল হয়ে থাকলো, এক তিতলি, অন্যজন সাইবান। ইরাম অন্তত কিছু আশা করেছিল, তবে সাইবানের কাছ থেকে তেমন কোনো মন্তব্যই এলো না। উল্টো অনুরাগ যখন জিজ্ঞাসা করলো, কিরে ব্যাটা, তোর কেমন লাগলো? সাইবান নড়ল না, কিছু বলল না, শুধু নিজের ঠোঁটে ঠোঁট চেপে ফেললো। তার অভিব্যক্তি বোঝা মুশকিল। কেমন একটা অস্বস্তি ছড়িয়ে পড়লো চারিপাশে। ইরাম অস্ফুট কণ্ঠে বলল। ঠিক তখনই হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল সাইবান। ইরামের দিকে তাকালো না পর্যন্ত, বরং অহেতুক কঠোর গলায় বলল, খেলা শেষ, আমি বাইরে বাতাস খেতে যাচ্ছি।
এইটুকুই, না কোনো ব্যাখ্যা না কোনো কিছু। সাইবান হনহন করে হেঁটে দরজা খুলে কেবিনের বাইরে চলে গেল। বাকিরা সবাই হতভম্ব হয়ে চেয়ে রইল শুধু। ইরামের মনটা কেমন যেন চুপসে গেল। নিজের কোলের দিকে তাকিয়ে রইল সে। কি আশা করেছিল সে? একটা মন্তব্য, কিছুটা প্রশংসা, হয়তোবা সে করলেও বাকি, না করলেও বাকি, বাকিরা তো করেছে, অথচ এরপরও তার এমন খারাপ লাগছে কেন? বেশ কিছুক্ষণ পর ইজানকে খাইয়ে ঘুম পাড়ানোর সময় আরেক দফায় আশাহত হতে হলো ইরামকে। রাতের খাবার শেষে কেবিনে সাইবানের বদলে এসে ঢুকলো সুগন্ধা। ইরাম অবাক হয়ে গেল। মেয়েটা বিছানার এক কোণে বসে বেনি পাকানো চুল খুলতে খুলতে জানালো, ভাইজান আমাদের কেবিনে গিয়া বলে আমি যেন আজকে আপনার সাথে ঘুমাই। আরও নিজে সুগন্ধা কাঁধ তুলে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।